বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হবে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব সার্ভিং 3 এর প্রথম অধ্যায় বাঁক এবং বাঁক সংস্থাপনের ধারণা। বাঁক মোটামুটি আমরা সবাই চিনি যে আমরা তো রাস্তা দেখেছি। রাস্তা সাধারণত সরল পথে যায় এবং যখন বাঁক নেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু রাস্তা কখনোই এইরকম বাঁক নেয় না। একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাঁক নেয় না। আমরা লক্ষ্য করে থাকবো যে বিভিন্ন রাস্তার ক্ষেত্রে বাঁক বিভিন্ন হয়ে থাকে। সাধারণত বাঁক এইরকম হয়ে থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব পর একটি নির্দিষ্ট কোণে রাস্তাটি এইভাবে ঘুরে। এই বাঁকটা সাধারণত কেন দেওয়া হয়? আমরা যদি সোজা গিয়ে হঠাৎ করে এইদিকে বাঁক নেই তখন অবশ্যই দুর্ঘটনা হওয়ার একটি কারণ থাকে এবং যাত্রীদেরও কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে পড়তে হয়, কারণ হঠাৎ বাঁক নিলে গতিজড়তার কারণে কিংবা স্থিতিজড়তার কারণে যাত্রীদেরও সমস্যা হয়। সেই জন্য আমাদের এই বাঁক সংস্থাপন করতে হবে, এক এক রাস্তায় এক এক ধরনের বাঁক দিতে হয়। এই বাঁক এবং বাঁক সংস্থাপনের ধারণায় কিছু বেসিক জিনিস আছে, সেই বেসিক জিনিসগুলো আমরা আজকে দেখব। মনে করি দুটো রাস্তা থিটা ডিগ্রি কোণে পরস্পর মিলিত হয়েছে, তাহলে এই রাস্তা দুটির আমরা বাঁক সংস্থাপন করব। বাঁক সংস্থাপন করার জন্য আমাদের এখান থেকে একটি রেখা অঙ্কন করে নিতে হবে এবং বাঁকটা যদি আমরা এইটা কল্পনা করি, অর্থাৎ আমরা এইটি বাঁক স্থাপন করব, অর্থাৎ এই বাঁকটা সংস্থাপন করব। এই বাঁক সংস্থাপনের জন্য এই চিত্রটি আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এই চিত্রের বিভিন্ন অংশগুলো আমাদের একেবারে মাথায় গেঁথে নিতে হবে। প্রথম চ্যাপ্টারের এই চিত্র যে বুঝবে না সে সার্ভেইং 3 এর কিছুই বুঝবে না। সার্ভেইং 3 একদম বেসিক চিত্রই হচ্ছে এটি। বাঁক নিয়েই আমাদের সার্ভেইং 3 সম্পূর্ণ বই। কথা না বাড়িয়ে আমরা চিত্রে চলে যাই। তাহলে যদি এটি বাঁক হয় এবং এটি যদি আমরা পুরোটা চিহ্নিত করি তাহলে অবশ্যই এটি একটি বৃত্তের অংশ, তাহলে এটি বৃত্তচাপ হয়ে গেল। তাহলে এটি যদি বৃত্তচাপ হয় তাহলে এটি কি? একটি জ্যা। একটি জ্যা। এই জ্যাটাকে আমরা এখানে বলবো দীর্ঘ জ্যা। এই জ্যাটাকে আমরা কি বলবো? দীর্ঘ জ্যা। এবং এই কোণটিকে আমরা বলবো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। তাহলে এটি হচ্ছে দীর্ঘ জ্যা এবং এটি হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। তাহলে বাঁকটা যদি আমাদের এটি হয় তাহলে এর দৈর্ঘ্যটাই কি হবে? বাঁকের দৈর্ঘ্য। তাহলে এটি হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। এটি হচ্ছে বাঁকের দৈর্ঘ্য এবং এটি হচ্ছে প্রথম স্পর্শক দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটি প্রথম স্পর্শক দৈর্ঘ্য। প্রথম স্পর্শক দৈর্ঘ্য। যদি আমরা একটি বৃত্ত কল্পনা করি, আমরা এর আগে ক্লাস 9-10 এর প্রতিপাদন করে আসছিলাম, প্রমাণ করে আসছিলাম যে বৃত্তের স্পর্শক কি হয়? এই যে এটি একটি বৃত্তের স্পর্শক। ঠিক একইভাবে যদি আমরা কল্পনা করি এটিও একটি বৃত্তের স্পর্শক, তাহলে এটা যদি পুরোটা একটা বৃত্ত হয় তাহলে এটি বৃত্তের স্পর্শক এবং এটিও বৃত্তের স্পর্শক। তাহলে এটি হচ্ছে প্রথম স্পর্শক দৈর্ঘ্য এবং আমি এটা আগেই বলেছিলাম যে রাস্তা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এটি হচ্ছে ছেদবিন্দু। ছেদবিন্দু। তাহলে এটি হচ্ছে দীর্ঘ জ্যা, এটাকে লং কর্ডও বলা হয়। লং কর্ড। দীর্ঘ জ্যাকে লং কর্ডও বলা হয় এবং এই দীর্ঘ জ্যা থেকে এই যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ভার্সাইন। ভার্সাইন এবং এই বৃত্তচাপের সর্বোচ্চ বিন্দু থেকে এই ছেদবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে বাঁকের গভীরতা। বাঁকের গভীরতা এবং এই বাঁকটি যে বৃত্তকে কেন্দ্র করে বাঁকটি স্থাপিত হয় সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। আর এটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। বাঁকের ব্যাসার্ধ। তাহলে আমাদের কোন একটি
প্রশ্নে এই এই সবগুলো মানই সাধারণত বের করতে বলে, কিংবা যে কোনো 2টা থেকে 3টা মান বের করতে বলে। কিভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করে এই মানগুলো বের করবো, এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব। এর আগে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমরা এটা যে পরিমাপ করব, এই বাঁকের দৈর্ঘ্যটা যে আমরা পরিমাপ করব, এই পরিমাপ করার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করি? আমরা বর্তমানে ফিতা ব্যবহার করি এবং অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, কিন্তু মেইনলি আমাদের এখানে শিকল দিয়ে পরিমাপ করতে হবে। যদি আমরা শিকল দিয়ে পরিমাপ করি, মনে করি শিকল দিয়ে আমরা এই দৈর্ঘ্যগুলো পরিমাপ করেছি, তাহলে শিকল তো 20 মিটার শিকল আছে, 25 মিটার শিকল আছে এবং 30 মিটার শিকল আছে। এখন আমাদের হচ্ছে এই শিকলের উপর ডিপেন্ড করে সূত্র কিন্তু আছে, আমরা সেটা একটু পর দেখব। তাহলে এই 20 মিটার কিংবা 25 মিটার 30 মিটার পর পর যে আমরা বিন্দুগুলো পেলাম, এগুলোকে বলা হয় অফসেট। তাহলে এই অফসেট গুলোর থেকে যদি আমরা এই কেন্দ্রে যদি একটা রেখা টানি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় হচ্ছে বাঁকের ডিগ্রি। মনে করি এখানে হচ্ছে ডি কোণ উৎপন্ন হলো, এটাকে কি বলে? বাঁকের ডিগ্রি। বাঁকের ডিগ্রি বা ডিগ্রি অফ কার্ভ, তাহলে এগুলো বলা হয়। এখন আমরা সব সূত্রগুলো দেখব এবং এই চিত্রটি খুব ছোট করে সাইডে লিখব, যাতে করে সূত্রগুলো আমরা বুঝতে পারি। তাহলে আমাদের চিত্রটা ছিল এইরকম যে এটি আমাদের বাঁক, এটি হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, এটি হচ্ছে ছেদবিন্দু এবং এটি হচ্ছে প্রতিসরণ কোণ। এখন যদি আমাদের বলে এই প্রতিসরণ কোণের মান নির্ণয় কর, এবং এটি যদি থিটা হয়, মনে করো আমাদের বলছে যে দুটি রাস্তা পরস্পর থিটা ডিগ্রি কোণে মিলিত হয়েছে, তাহলে আমরা যখন ম্যাথ করবো অবশ্যই আমাদের প্রতিসরণ কোণ এবং বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। মেইনলি আমাদের প্রথমেই প্রতিসরণ কোণ এবং বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, কারণ আমরা বাকি যে উপকরণগুলো নির্ণয় করব, যে তথ্যগুলো নির্ণয় করব, এই নির্ণয় করার জন্য আমাদের প্রতিসরণ কোণ এবং বাঁকের ব্যাসার্ধ এই দুটো অবশ্যই লাগবে। যদি আমাদের প্রতিসরণ কোণ বের করতে পারে, তাহলে আমরা লিখতে পারি প্রতিসরণ কোণ এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, এটি হচ্ছে একটি সরলরেখা। আমরা জানি এক সরলরেখার এই কোণটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, তাহলে আমরা প্রতিসরণ কোণের যদি মান বের করতে চাই, তাহলে 180 থেকে আমরা থিটা বাদ দিলেই আমরা এই প্রতিসরণ কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে প্রতিসরণ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ থিটা, তাহলে পেয়ে গেলাম। তাহলে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রতিসরণ কোণকে আমরা চাইলে ফাই দ্বারা প্রকাশ করতে পারি, আবার এটিকে ডেল দ্বারাও প্রকাশ করা হয়। এখন প্রতিসরণ কোণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন বাঁকের ব্যাসার্ধ। তাহলে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে বাঁকের ব্যাসার্ধ আর ইকুয়াল 1719 ডিভাইডেড বাই ডি বা 1146 ডিভাইডেড বাই ডি। আমরা চাইলে এটিও দিতে পারি, চাইলে এটিও দিতে পারি। এখন এটি কখন দেব এবং এটি কখন দেব? যখন আমরা 30 মিটার শিকল ব্যবহার করব, তখন এই সূত্র, এবং যখন 20 মিটার শিকল ব্যবহার করব তখন আমাদের এই সূত্র ফেলতে হবে। আমাদের সাধারণত 20 মিটার কিংবা 30 মিটার শিকলই বলে। তাহলে আমরা প্রতিসরণ কোণ এবং বাঁকের ব্যাসার্ধ প্রথমত নির্ণয় করে ফেলবো, এবং এরপরে আমাদের বাকি যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর মান নির্ণয় করব। এখানে কি আছে? এটি প্রথম স্পর্শক দৈর্ঘ্য। তাহলে আমরা এখন প্রথম স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথম স্পর্শক দৈর্ঘ্য, তাহলে প্রথম স্পর্শক দৈর্ঘ্যটি নির্ণয়ের সূত্র হচ্ছে, এটিকে সাধারণত T1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে T1 ইকুয়াল
আর tan phi/2, এটি হচ্ছে সূত্র। তাহলে আমরা লক্ষ্য করে থাকবো যে এখানে আর লাগছে এবং ফাই লাগছে, সেজন্য আমরা প্রথমে আর এবং ফাই বের করে নিয়েছি। তারপর আমরা কি পেলাম, প্রথম স্পর্শক দৈর্ঘ্য পেলাম। এখন আমাদের লাগবে কি, বাঁকের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বাঁকটি আছে সেই বাঁকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। বাঁকের দৈর্ঘ্য সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। এটি নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর ফাই ডিভাইডেড বাই 180। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আর এর মান লাগছে এবং ফাই এর মান লাগছে। আবার বাঁকের ব্যাসার্ধ, বাঁকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই লং কর্ডের দৈর্ঘ্য বা দীর্ঘ জ্যার দৈর্ঘ্য নির্ণয় করব। দীর্ঘ জ্যা বা লং কর্ড, দীর্ঘ জ্যা বা লং কর্ডের দৈর্ঘ্য ইকুয়াল 2r sin phi/2। 2r sin phi/2 এটি হচ্ছে এই লং কর্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এবং এটি হচ্ছে ভার সাইন। একটু আগে দেখে আসলাম কি, এই অংশটুকুর নাম হচ্ছে ভার সাইন। তাহলে যদি আমাদের ভার সাইন নির্ণয় করতে পারি, তখন আমরা লিখব যে ভার সাইন ইকুয়াল r ইন্টু 1 মাইনাস cos phi/2। এটি হচ্ছে ভার সাইন নির্ণয়ের সূত্র। এবং আমাদের যদি বলে যে হচ্ছে বাঁকের গভীরতা কি, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, তাহলে বাঁকের গভীরতা যদি নির্ণয় করতে পারে, তখন আমরা লিখব যে বাঁকের গভীরতা r ইন্টু sec phi/2 মাইনাস 1। মোটামুটি আমাদের এই কয়টি সূত্র মাথায় রাখলে কিন্তু আমরা প্রথম অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে এবং অন্যান্য অধ্যায়ের যে বেসিক ধারণাটা বা বেসিক যে ম্যাথগুলো করতে হবে, সেই বেসিক ম্যাথগুলো করার জন্য আমাদের এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, এই ডিটা আসলে কোন ডি? এই ডিটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ বা বাঁকের ডিগ্রি। অর্থাৎ আমরা যেখানে চেইনেজ গুলো নিচ্ছিলাম, 20 মিটার চেইন ধরে বা 30 মিটার চেইন যেটাই ধরে না কেন, চেইন ধরে যে বিন্দুগুলো পাচ্ছিলাম, সেই বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যদি রেখা টানি, অবশ্যই এখানে একটি কোণ উৎপন্ন হবে। প্রতিটার ক্ষেত্রে একটা করে কোণ উৎপন্ন হবে। এই সবগুলো কোণ কিন্তু সমান, কারণ আমরা এই চেইনেজ গুলো একদম সমান সমান করে ধরেছি। তাহলে এই যে কোণটির মান, এটি হচ্ছে ডি। এটি আমাদের বলে দেওয়া থাকবে যে এত ডিগ্রি। তাহলে এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে কিন্তু মোটামুটি প্রথম অধ্যায়ের কমপ্লিট। তাহলে আমি তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করে দিলাম না, কারণ এগুলো অত্যন্ত সহজ। তোমরা নিজেরাই যদি সূত্রগুলো মুখস্থ করো, অবশ্যই তোমার প্রশ্ন থেকে উপকরণগুলো কালেক্ট করে তারপর বের করতে পারবা। বেশি কঠিন নয়, শুধু আমাদের প্রথমতই আমাদের এই ফাই এবং আর এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকটি সূত্রতে ফাই এবং আর কমন, আর কিছুই নাই। এই সূত্র তো আর আছে, ফাই আছে, এই সূত্র তো আর আছে, ফাই আছে, এখানেও আর ফাই, এখানেও আর ফাই, আর ফাই। এখানে কিন্তু আর কিছু নাই, জাস্ট সূত্রগুলো মুখস্থ করা। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। এবং আমি আবারও বলছি, এই সূত্রগুলো যদি আমরা না বুঝতে পারি, কিংবা এই বেসিক যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু সার্ভেইং 3 আমাদের দ্বারা সম্ভব না। তাই তোমরা একটু সময় নিয়ে হলেও আমার ভিডিওটা পুরোটাই দেখবা, দরকার পড়লে 2-3 বার দেখবা, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি তোমরা বুঝতে পারবা। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।